মানুষরা মন্তব্য করছে যে মার্চ টু যমুনা এরকম কোন কর্মসূচি আপনারা দিবেন কিনা? মানুষ তো অলরেডি বলা শুরু করেছে। যখন লকডাউন ঘোষণা করা হলো তখন কিন্তু মানুষই বলেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সাধারণ মানুষ যারা হয়তো আওয়ামী লীগ করে না, লীগ বা অন্য কোনো সংগঠনের সঙ্গে কখনো কোনো অবস্থাতে সম্পৃক্ত ছিল না, তারা বলছে এটা হলো নমুনা, সামনে দখল হবে যমুনা। তো মানুষের মধ্যে কিন্তু সেই স্পিরিটটা আছে, মানুষের মধ্যে সেই টেস্টটা আছে, মানুষ সেই স্বপ্নটা দেখছে। কারণ মানুষ সেই দখলদার সরকারের বিদায় দেখতে চায়। এটা বাংলাদেশের মানুষের একটা সামষ্টিক স্বপ্নে পরিণত হয়েছে, কারণ এই স্বপ্নটি বাস্তবায়িত না হলে আসলে তার জীবনটি নিরাপদ থাকছে না। তো যে কারণে এই আহ, যমুনা দখল হবে, দখলদার সরকার বিদায় নিবে, এবং যারা এই 15-16 মার্চ এবং জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসবে, এবং 16-17 মাস ধরে যারা বাংলাদেশে লুটপাট করেছে, ইন্ডেমনিটি আইন দিয়েছে। আজকে দেখুন যে ন্যায় বিচারের দণ্ডমুন্ডের হর্তাকর্তা কারা বসে আছে, যারা ইন্ডেমনিটি দিচ্ছে, যারা বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করার সুযোগটুকু পর্যন্ত দেয়নি, যারা কোনো ধরনের বিচারিক নৈতিকতা, কোনো ধরনের আইনগত নিরপেক্ষতা, কোনো ধরনের রাজনৈতিক বৈধতার বালাই যাদের কাছে নেই, তারা আজকে দণ্ডমুন্ডের হর্তাকর্তা হয়ে বসে আছে। যে কারণে আজকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, সমস্ত দলমত, বিশ্বাস, যারা একটা নিজের দেশপ্রেমের তাগিদ থেকেই হোক, মানব কল্যাণের জায়গা থেকে হোক, বাংলাদেশের ভূত এবং ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থানের কারণেই হোক, তারা একটা সুন্দর এবং আরো আরো উপযোগী গণতান্ত্রিক বাংলাদেশ তারা দেখতে চায়। তো সে কারণে আজকে কিন্তু সমস্ত মোহনার, সমস্ত রাজনৈতিক স্রোত একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হচ্ছে যে এই যমুনা দখল করতে হবে, যমুনা দখল করে এই দখলদার সরকারকে হটাতে হবে, এবং হটিয়ে হটিয়ে উচিত শিক্ষা দিতে হবে, এবং সেটা রাজনৈতিক, আইনগত, ন্যায় বিচার প্রত্যেকটির সঙ্গে সম্পর্কিত। কবে নাগাদ, কিভাবে করবেন? আমি মনে করি যে আন্দোলন সংগ্রামের যে স্তরে আমরা রয়েছি, এই স্তরের প্রথম ধাপই হচ্ছে যে এই দখলদার সরকারকে পরিবর্তন করে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। যে নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশে প্রথম কথা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটি স্মুথ করা সম্ভব হবে, যে ডেমোক্রেটিক ট্রানজিশনটি টেকসই হবে, যে ডেমোক্রেটিক ট্রানজিশনটি বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করবে, সিকিউরিটি দিবে। আজকে দেখুন যে বাংলাদেশের যে অবস্থার মধ্যে আছে, বাংলাদেশের আজকে একতরফা ইলেকশনের দিকে যাচ্ছে। বাংলাদেশের মানুষের তো এই প্রহসনের রায়ের প্রতি যেমন আগ্রহ ছিল না, এই প্রহসনের নির্বাচনের প্রতিও তো বাংলাদেশের মানুষের কোনো আগ্রহ নেই। এবং সে কারণেই বাংলাদেশের মানুষ সেই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণটি সর্বাগ্রে দেখতে চায়। তো যে কারণে আমি মনে করি যে আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, এবং নিরপেক্ষ সরকার, আমি মনে করি যে এই দখলদার সরকারকে নির্বাচন ছাড়াই বিদায় নিতে হবে। কারণ দখলদার সরকারের সেই দক্ষতা নেই, দখলদার সরকারের সেই নিরপেক্ষতা নেই। দখলদার সরকার এই প্রত্যেকটা ক্যাটাগরিতেই ভয়াবহ রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কারণে আমি মনে করি যে যে টাইমলাইন তারা নির্বাচনের জন্য রেখেছে, এই টাইমলাইনের মাধ্যমে আসলেই, এই টাইমলাইনের মধ্যেই আসলে দখলদার সরকারকে বিদায় নিতে হবে। তারা নির্বাচনের তফসিল ঘোষণা করুক বা না করুক, জনগণ আসলে এই দখলদার সরকারের বিদায়ের তফসিল ঘোষণা করেছে। এবং আমি মনে করি যে নির্বাচনের যেমন সময়সীমা থাকে, যে এতদিন আগে তফসিল ঘোষণা করতে হয়, আজকে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রতারণা, প্রতিহিংসা এবং প্রতিশোধের রায়ের মাধ্যমে জনগণের অলিখিত রায় যেমন ঘোষিত হয়েছে, জনগণের অলিখিত আন্দোলনের তফসিলও ঘোষিত হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে আসলে এই দখলদার সরকারকে বিদায় নিতে হবে। সাদ্দাম, এমনিতে আমরা দেখেছি 5ই আগস্টের আগে ছাত্রলীগের ভেতরে যারা খুব মারধর করেছে, তারা পরবর্তীতে তাদের প্রায় প্রত্যেককে আমরা দেখেছি তারা শিবির কর্মী হিসেবে আবির্ভূত হয়েছে। তো গত 15 মাসে আপনারা কি দলটিকে শুদ্ধ করতে পেরেছেন? এটি তো প্রমাণিত হয়েছে, এবং বিশেষ করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সংগঠন বিরোধী, নীতি বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের অনেকেই এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত, এবং তারা যে ইনফিল্ট্রেশনের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে, বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছে, এবং জুলাই আগস্টেও যে তারা টার্গেট কিলিং এর ঘটনা ঘটিয়েছে, এটি তো তারা প্রমাণিত হয়ে গেছে। এবং এই 5ই আগস্টের প্রেক্ষাপট, এর পূর্ববর্তী পরবর্তী অবস্থার মধ্য দিয়ে কিন্তু যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের মুখোশ কিন্তু ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেছে। শুধুমাত্র
বাংলাদেশ ছাত্রলীগের কাছে নয়, বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও কিন্তু উন্মোচিত হয়ে গেছে। আজকে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জানে যে কারা অনুপ্রবেশকারী ছিল, কারা নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে। তাদের জবানবন্দিতেই কিন্তু প্রমাণিত হয়েছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে করেছে, থানাগুলোতে কিভাবে আক্রমণ করেছে, মানুষ কিভাবে হত্যা করেছে, সরকারি ভবন কিভাবে তারা দখল করেছে। আপনি কেপিআই এর কথা বললেন, সেগুলোতে তারা কিভাবে আহ নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রমাণিত হয়েছে। এবং তারা, আমি মনে করি যে অনুপ্রবেশকারী কারা, এটা শুধু ছাত্রলীগের কাছে নয়, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং এটি এক ধরনের মানুষের কাছে উন্মোদ হয়ে গেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ তার যে কর্মীরা রয়েছে, যে কর্মীরা এই সংগঠনের আদর্শটি ধারণ করে, যারা একটা রাজনীতি আমরা কেন করি, সংগঠন আমরা কেন করি, আমরা তো দিন বদলের কথা ভাবি, আমরা তো সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখি, সামাজিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন চাই, আমরা তো মানুষের ক্ষমতায়ন চাই, রাজনৈতিক অংশগ্রহণ চাই। এবং রাজনীতিকে আমরা মনে করি যে এটি নিজের বিত্ত বৈভব ক্ষমতা দখলের হাতিয়ার নয়। এই রাজনীতি হচ্ছে মানুষের জীবনযাপন পরিবর্তনের উপায়, সমস্যা সমাধানের উপায়। তো যারা এই সত্যিকারের অঙ্গীকারগুলো বিশ্বাস করে, আজকে তারাই ছাত্রলীগ করছে, তারাই কারাগারে যাচ্ছে, তারাই সংগ্রাম করছে। তাদের অনেকে হয়তো নির্বাসনেও আছে। যে কারণে আসলে সময়ের খেলায়, রাজনীতির খেলায় আসলে এই সাদা কালোর যে বিভেদ, এটি উন্মোচিত হয়ে গেছে। এবং যে কারণে আমাদের সংগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সংগঠনের আত্মবিশ্বাসও বৃদ্ধি পেয়েছে। হুম। এই এই ধরেন ডক্টর ইউনূসের যে দুঃশাসন, এটা ঠেকাতে অনেকেই মাঠের লড়াইয়ের উপর জোর দিচ্ছেন। তো আপনারা কতটুকু প্রস্তুত আছেন? আমি মনে করি যে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত হয়েছে। এবং নেতাকর্মীরা আওয়ামী লীগের যে রাজনীতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনীতি, এটি কিন্তু একই সঙ্গে সংগঠনকে প্রস্তুত করা, কর্মীদেরকে প্রস্তুত করা, এবং একই সঙ্গে জনগণকে প্রস্তুত করা। জনগণের প্রত্যাশা, তাদের সমস্যার সীমাবদ্ধতা, সেগুলোর আলোকে সমস্যা সমাধান করার চেষ্টা করা, সেটির মাধ্যমে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতি, এটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা। এই রাজনীতির চর্চা করেই কিন্তু আমাদের সামরিক স্বৈরাচার হটিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সম্পন্ন করেছেন বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা। এই গণভিত্তির উপর ভর করি। যে কারণে আমরা আমাদের এই প্রস্তুতিটিকে আমরা একটা সামষ্টিক পর্ব হিসেবে মনে করি। এটির সাংস্কৃতিক কালপর্ব রয়েছে, এটি সংগ্রামের কালপর্ব রয়েছে, এটির গণসংযোগের কালপর্ব রয়েছে, এটি দখলদার সঙ্গে চ্যালেঞ্জ করার কালপর্ব রয়েছে, এটি অবৈধ সরকারের বিরুদ্ধে মুক্তিবাহিনীর ভূমিকা অবতীর্ণ হওয়ার কালপর্ব আছে। তো আমি মনে করি যে আমরা সেই পরিস্থিতিতে আছি। গোটা বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে গোটা দেশটাই তো কারাগার, গোটা একটা বড় কারাগার। আর যারা ঘরে বাইরে বিভিন্ন জায়গায় আছে, গোটা বাংলাদেশের মানুষই তো শঙ্কিত, বা গোটা বাংলাদেশের মানুষই তো কারারুদ্ধ। সে তো জানে না যে তাকে কখন মব আসবে, সে তো জানে না কখন তার ব্যবসা বাণিজ্য লুট করা হবে, সে তো জানে না যে কোনো সময় তার জীবনের শেষ মুহূর্তটি হয়তো চলে আসতে পারে। পরিবার জানে না তার পরিবারের নারী সদস্যরা আজকে সুস্থ মতো সুন্দর মতো ফিরতে পারবে কিনা, এবং ছেলেমেয়েরা চাকরি পাবে না। নিশ্চিতভাবে এটি আজকে বাংলাদেশের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক বাস্তবতায় পরিণত হইতো। যে কারণে আজকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক, মানসিক, সাংগঠনিক এবং সংগ্রামের যে প্রস্তুতি প্রয়োজন, সেটি আসলে সম্পন্ন হওয়ার দিকে গেছে। এবং আমরা আমরা একটা ফিনিশিং টাচের মধ্যে রয়েছি। জনগণ এই ফিনিশিং টাচ দিবে, এবং আমরা আমাদের টাইম লাইনের শেষ ধাপে আছি। আমরা এখন এন্ড গেম দেখবো। এবং আমি মনে করি যে এই এন্ড গেমের নায়ক হবে বাংলাদেশের জনগণ, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা, এবং বাংলাদেশ ছাত্রলীগ এখানে ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে। এন্ড গেমটা কি হবে? এন্ড গেমের তো অনেকগুলো। প্রথম কথা হচ্ছে যে এদেরকে বিদায় নিতে হবে। শুধুমাত্র বিদায় নেওয়া নয়, আমি মনে করি যে তারা যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করেছে, সেগুলোকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। এবং গোটা বাংলাদেশের মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, জুলাই আগস্টে যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে, টার্গেট কিলিং এর মাধ্যমে ছাত্রদের হত্যা করেছে, নাগরিককে হত্যা করেছে, কৃষক, শ্রমিক, তাদেরকেও তারা টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে। সেটিকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আওয়ামী লীগের যে রাজনীতি, সেটি তো হচ্ছে যে একটা অসাধারণ নির্বাচন বাংলাদেশে হবে, যেটিতে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে। এবং সেটির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জনগণের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি জড়িত। কারণ কি, জনগণ ক্ষমতায়িত করাই হচ্ছে আমাদের রাজনীতি। জনগণ তার কথা বলবে, জনগণ আমাকে পছন্দ না হলে আমার বিপক্ষে রায় দেবে। আজকে তো বিপক্ষে বিপক্ষে যে রায় দেবে,
সে অধিকার পর্যন্ত নেই। মানুষের পছন্দ করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আজকে দখলদার সরকার বলে দিচ্ছে যে এটা থেকে এটা কিংবা এটা, এই চয়েস করে দিতে হবে। এই গণতান্ত্রিক এমসিকিউর সবগুলো অপশনই আসলে দখলদার সরকারের ঠিক করে দেয়া, কিন্তু বাংলাদেশের মানুষ যা পছন্দ করে তার কোনো কিছু আসলে এটির মধ্যে নেই। তো যে কারণে আজকে আমি মনে করি যে এই একটি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতেই হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকেও যদি বাংলাদেশে নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের মানুষের সিংহভাগের সমর্থন পেয়ে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। এটি আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এটি এই দখলদার সরকারের পারফরমেন্স, বিএনপি জামায়াত তো তারা এক রকমের সরকার গঠন করেই আছে, তাদের পারফরমেন্স, তাদের চাঁদাবাজি, লুটপাট, তাদের ব্যর্থতা, তাদের দূরদৃষ্টিহীনতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক কূটনীতি, সব অর্থনৈতিক ভারসাম্য, রাজনৈতিক ভারসাম্য সবকিছুকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়া, মবের রাজত্ব কায়েম করা, যে কারণে বাংলাদেশের মানুষের সামনে এক ধরনের বিকল্পে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই মনে করি যে নির্বাচন এবং একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করা, যেটি আওয়ামী লীগ সূচনা করেছিল প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের মাধ্যমে, যার যে দায় রয়েছে সেই দায়ের আলোকে এই মেটিকুলাস ডিজাইনের হত্যাকারীদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা, রাজনৈতিক ভারসাম্যটি বাংলাদেশে সুনিশ্চিত করা, একটা কম্পিটিটিভ, একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ বাংলাদেশে নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিসরটি সবার জন্য উন্মুক্ত রাখা। আমি মনে করি যে এই শর্তগুলোর মাধ্যমে আসলে আমাদের নতুন যে ধাপ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে ধাপ হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের পরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ধাপে আসলে আমরা অবতীর্ণ হবো। এটি আসলে জনগণের ইস্তেহার। ডক্টর ইউনূস আজকেও ঘোষণা দিয়েছেন যে তারা এমন একটি নির্বাচন দেবেন যেটা আগামী 100 বছরের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে এটি তামাশা। যারা এমন একটি নির্বাচন, এই কথাগুলো কারা বলছে? যারা বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়গুলো বোঝে না, যারা মনে করে যে নিজেরা মিটিং সিটিং করে বাংলাদেশের মানুষের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায়, তারা আজকে এই কথাগুলো বলছে। এবং আজকে দেখুন যে বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে বাংলাদেশে নির্বাচন হবে বা সেই নির্বাচনটি সম্ভব, বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে? এই যে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলা, এই প্রতারণার আশ্রয় নিয়ে যে মিথ্যে কথা বলা, প্রত্যেকটি ক্ষেত্রে আসলে প্রত্যেক মুহূর্তেই নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এই মিথ্যা, প্রতারণা, এই সঠতা। এক ধরনের নার্সিসিজম তাকে গ্রাস করেছে, যেখানে রাষ্ট্রকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যায়, নিজের বিত্ত বৈভব বাড়ানো যায় নির্লজ্জের মতো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের সমস্ত ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা। আজকে বাংলাদেশের মানুষের কাছে তাদের এই নির্লজ্জতা, তাদের এই অপরিমেয় দুর্নীতি করার মানসিকতা, তাদের এই দুর্বৃত্তায়িত মানসিকতা তো বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। এবং এই নির্বাচন যে প্রহসনের নির্বাচন হবে, এটা বাংলাদেশে কে না জানে যে নির্বাচন হতে যাচ্ছে এটি প্রহসনের নির্বাচন। এবং তারা দেখুন তারা কি করছে, এটা গোটা বাংলাদেশ, ধানমন্ডি 32 নম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর, সেটিকে তারা গুড়িয়ে দিয়েছে। গোটা বাংলাদেশে স্বাধীনতা জাদুঘরকে গুড়িয়ে দিয়েছে। গোটা বাংলাদেশেই স্বাধীনতার ভাস্কর্য, আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর সবকিছু তারা গুড়িয়ে দিয়েছে। আর তামাশা করছে গণভবনে জাদুঘর বানাচ্ছে। গণভবন তো আওয়ামী লীগের সম্পত্তি নয়, গণভবন তো দেশরত্ন শেখ হাসিনার নিজস্ব বাসভবন নয়, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন। আজকে সেখানে এই জাদুঘর করা তামাশা দেখাচ্ছে, যেখানে গোটা বাংলাদেশের জাদুঘর গুলো তারা ধ্বংস করে দিয়েছে। এবং এটি যে রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন, কমন সেন্স, সবকিছুর সঙ্গে কি রকমের নির্লজ্জ দুর্বৃত্তপনা, এটা বাংলাদেশের মানুষ জানে। এবং আপনি বুকে হাত দিয়ে বাংলাদেশের একজন মানুষকে জিজ্ঞেস করেন, যে একজনও বলবে যে এগুলো থাকবে? আপনি বলুন যে তারা এটা বানাচ্ছে, এটা করছে, কোনো কিছু থাকবে? বাংলাদেশের জনগণ সব রাখবে? এই এই অসভ্য দৃষ্টান্ত, এই অশ্লীল দৃষ্টান্ত, এই মানবতা বিরোধী দৃষ্টান্ত, এই হত্যাযজ্ঞকে মহান করার দৃষ্টান্ত, এই রাজাকারদের রাজনীতিকে প্রতিকারিত করার দৃষ্টান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে? তারা এসব উদ্বোধন করে, উন্মোচন করে, বাংলাদেশের মানুষ আড়ালে এইসব নিয়ে রসিকতা করে। বাংলাদেশের মানুষ জানে যে এসব মেয়াদ উত্তীর্ণ, বাংলাদেশের মানুষ জানে যে এসবের ডেট এক্সপায়ার হয়ে আছে, বাংলাদেশের মানুষ জানে যেটা তামাশা করা হচ্ছে এতে ধ্বংসযজ্ঞে পরিণত হবে বলেই। তো যে কারণে তাদের নির্বাচন যেমন, তাদের জাদুঘর যেমন,
তাদের তাদের মুখে ন্যায় বিচারের কথা যেমন, আসলে সবকিছুকেই তার যেমন জীবনানন্দ দাশ যেটি বলেছিলেন যে যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখেন তারা, আসলে এই দখলদার সরকারের অবস্থাটা তাই হয়েছে।